আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারেক জি, আপনি সবাইকে বোকা ভাবতেছেন। চলুন একটু দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। যতগুলো লোক আকাম করছে সবগুলোর জন্য এই যে বলেন না সুপিরিয়র রেসপন্সিবিলিটি আপনার, নির্দেশদাতা আপনি। হাসিনার যেমন নির্দেশদাতা হিসেবে বিচার হচ্ছে, এটা আপনার তাই হওয়া উচিত। যারা 5 কোটি টাকা চাঁদা চায় এদের নির্দেশদাতা আপনি। সোহাগকে যখন হত্যা করা হয় বহু লোক কিন্তু আশেপাশে ছিলেন। এই সন্ত্রাসী চাঁদাবাজরা কতজন ছিল? সবাই খালি পায়ের জুতো খুলে মারলেই তো মাটির সাথে মিশে যেত। জনগণ যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে না পারে, আজকে সোহাগকে ধরছে, আগামীকাল আমাকে ধরবে, আগামীকাল আপনাকে ধরবে, আগামীকাল যাকে ইচ্ছে তাকে ধরবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না। আর সন্ত্রাসী চাঁদাবাদীদের কাছে জিম্মি হবে না ইনশাআল্লাহ। এই চাঁদাবাজ এই ঢাকা মহানগরীতে কারা কারা চাঁদাবাদের গডফাদার বাংলাদেশের মানুষ জানে, ঢাকার লোকেরা সবাই জানে। চাঁদাবাজদের হাতে দেশ ছেড়ে দিবেন না জামাতের রফিকুল ইসলাম। আপনি কি মনে করেন? এই কথা দিয়ে জামাত পুরা ঘোষণা করে দিল যে তারা আর বিএনপির সাথে কোন ধরনের সখ্যতা, সম্পর্ক, ক্লোজনেস, ন্যূনতম ক্লোজনেস, ঘনিষ্ঠতা কিচ্ছু তারা রাখছে না, রাখবে না। এটা হচ্ছে এই ইনফরমেশনটার তাৎপর্য। রফিকুল ইসলাম খানকে অনেক নিচের কেউ মনে হইতে পারে, আমি মনে করি না অন্তত। কারণ হাসিনার দুর্বৃত্তায়ন, বিশেষ করে 10, 11, 12, 13 এই পুরো 4টা বছর বাকি সব নেতাকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল। উনি কিন্তু সিম্পলি এখন একটা জয়েন্ট সেক্রেটারি। তার নেতৃত্বেই জামাত ইসলামের প্রতিরোধ যা কিছু হচ্ছে এটা রফিকুল ইসলাম খান করেছেন। এটা বেশিরভাগ মানুষ জানে না। পুরা পার্টির প্রতিরোধের কাণ্ড কারখানা যত জায়গায় ঘটছে সব ঘটেছে রফিকুল ইসলাম খানের নেতৃত্বে। ফলে আমাদের তাকে আন্ডারস্টিমেট করা উচিত না। এবং উনি সফলভাবে প্রমাণ করছেন উনি পারেন এগুলা করতে। তার বিশেষ কিছু কায়দাও ছিল এবং এগুলা নতুন নতুন কিছু কায়দা ছিল যেটা আমার কাছে মনে হয়েছে খুবই পরীক্ষিত। আমি সেসব ডিটেলে এখন যাব না। কাজে রফিকুল ইসলামের এই বক্তব্যটাকে আমি গুরুত্ব দিয়ে বিচার করব। উনি বলতেছেন যে দেশকে এইভাবে চাঁদাবাজদের হাতে ফেলে দিয়েন না। এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের কোন লোকটা সুস্থ স্বাভাবিক কোন লোকটা বলবে যে আপনারা একটা দেশকে চাঁদাবাজের হাতে ছেড়ে দেন? চাঁদাবাজ কথাটার সোজা অর্থ হলো নৈরাজ্য। ললেসনেস বললেও বোধহয় কম বোঝায়। রাজা, রাজ্য, রাজা এগুলো মানে কি? এটা সোজা মানে হচ্ছে শৃঙ্খলা, বিচার। বিচার শৃঙ্খলা ছাড়া সমাজ হবে না। নৈরাজ্য মানে এক্সট্রিম একটা রাষ্ট্রের একটা ভাঙাচোরা অবস্থা। এটা শেষ। কে কখন কারে মারবে, কার থেকে ছিনতাই করে ধরে নিয়ে যাবে, কার থেকে সম্পদ উঠে নিয়ে যাবে, এর কোনো ঠিক ঠিকানা নেই। এই যে নৈরাজ্যপনা, এইটারই সোজা বাংলা হচ্ছে, আমাদের পপুলার বাংলা হচ্ছে চাঁদাবাজি। এই যে দেখেন, বাস চালাবে বলছে তোদেরকে 5 কোটি টাকা চাঁদা দিতে হবে, না দিলে কি হবে, তোদের বাস ভেঙে দেবো। কিন্তু বুঝতেছেন চাঁদাবাজি, বিশৃঙ্খলা, রুস্তমি এটা কোথায় পদ্মে গেছে? এরপরে কি মনে হয় যে বাংলাদেশে কোনো রাষ্ট্র আছে, বাংলাদেশে কোনো সরকার আছে? হ্যাঁ, স্ট্রেট তারা বাসওয়ালাদের কাছে চাঁদা যাচ্ছে 1 টাকা 2 টাকা না, 5 কোটি টাকা তাদেরকে চাঁদা দিতে হবে। আর 5 কোটি টাকা চাঁদা চাওয়ার লোক এই তারেক জিয়া অস্বীকার করতেছে এগুলো তার লোকটা। সরকার কেন ওদেরকে ধরে না? মানে আমরা এই চাঁদাবাজ 5 কোটি টাকা চাঁদাবাজ তৈরি করতে থাকবো, নিয়োগ দিতে থাকবো, আর আপনাদের বিভিন্ন সবের কাজ হবে, খাইলে তোকে ধরে নিয়ে আসবেন। খুঁজে পাইলে তো আপনি তারেক জিয়া তো আরো বেশি নিশ্চিত ভাবে জানেন যে এরা 5 কোটি টাকা চাঁদা চাচ্ছে। আপনি জানেন না? আপনার দলের লোক আপনি চিনেন না?
আপনারই তো সাক্ষ্য দিয়ে বলা উচিত, আপনারই তো ওদেরকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে দিয়ে বলা উচিত এই হলো এদের বিরুদ্ধে অভিযোগ। কি মনে করেন সবাই বোকা? তারেক জি, আপনি সবাইকে বোকা ভাবতেছেন? যতগুলো লোক আকাম করছে সবগুলোর জন্য এই যে বলেন না সুপিরিয়র রেসপন্সিবিলিটি আপনার, নির্দেশদাতা আপনি। হাসিনার যেমন নির্দেশদাতা হিসেবে বিচার হচ্ছে, এটা আপনার তাই হওয়া উচিত। যারা 5 কোটি টাকা চাঁদা চায় এদের নির্দেশদাতা আপনি। আপনার এই জন্য দায়িত্ব নিতে হবে আজ অথবা আগামীকাল। রফিকুল ইসলাম খান ভদ্রভাবে বলছে কথাটা, যে দেশকে চাঁদাবাজ হারাতে তুলে দেন না। দেশকে চাঁদাবাজ তুলে দেন মানে কি? দেশকে কি কেউ নৈরাজ্যবাদের হাতে তুলে দিতে পারে? আপনি তারেক যে এটাও বুঝতে পারেন না নৈরাজ্যবাদ জিনিসটা কি। নৈরাজ্যবাদ মানে অ্যাপলিটিক্যাল, যেখানে কোনো রাজনীতি নাই, আইন শৃঙ্খলা নাই, নিয়ম নীতি কিছু নাই। আপনি এখন নিজেকে ঢাকতেছেন, আড়াল করতেছেন। সরকার কেন ওদেরকে গ্রেফতার করে না? খুব মজা না? আপনার তো ওদেরকে সাথে ধরে নিয়ে গিয়ে থানায় হাজির হয়ে, থানায় কেন, থানাও যদি না পারেন কোর্টে গিয়ে হাজির হয়ে ওদের নামে মামলা দেওয়া উচিত ছিল। এই যে আমি আসামি ধরে নিয়ে আসছি, এদের নামে আমি মামলা দিতে চাই, এই বলে ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে হাজির হওয়া উচিত ছিল আপনার। ওরা যেই কমিটির লোক সেই কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারির দায়িত্ব ছিল এটা। এখন হাত দিয়ে ফেলতেছেন? এত সহজ? আমি নিশ্চিত করে বলতে পারি এই ঘটনাগুলোর জন্য আপনাকে একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দুনিয়া এত সহজে যাবে না। নৈরাজ্যের পর নৈরাজ্য কায়েম করতে থাকবেন আপনারা, আর সবাইকে দোষারোপ করবেন। সরকারি উল্টা নৈরাজ্য তৈরি করেছে, সরকারি উল্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারছে না, এটা হলো সরকার দোষ। এইগুলো বকওয়াস আদালতে গিয়ে তুলে ধরেন, দেখেন আদালত কি আর সাজাটা দিয়ে আপনাকে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে যাচ্ছি এই অভিযোগে আপনার আদালতে মামলা হবে, আপনি আদালতে ফেস করতে হবে আপনাকে। সংগঠনে সন্ত্রাসী তৈরি করবেন ও পুষবেন, পালবেন, কিন্তু সেই সন্ত্রাসী যখন সন্ত্রাসে জড়াবে তখন সংগঠন তার দায়িত্ব নেবে না। এত সহজ না। সংগঠন এবং তাদের নেতাদেরকেই দায়িত্ব নিতে হবে সেই সকল সন্ত্রাসবাদের জন্য। জনগণের কাছে জবাব দিতে হবে। শুধু সরকার নয়, রাজনৈতিক দলগুলোকেও জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করতে হবে। অত্যাচারিত মানুষের হাতে অস্ত্র নেই, তবে বাংলাদেশের জনগণ কিন্তু মব জাস্টিস শিখে গেছে। ভুলে গেছেন গণভবন এবং ধানমন্ডি 32 নম্বরের কথা? তা থেকে শিক্ষা নিন। জনগণের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে তখন কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতাদেরকেও সেইভাবে ধূলিসাৎ করে দিতে তারা থামবে না। এক সন্ত্রাসী সরকারকে বিদায় করে আরেক সন্ত্রাসী সরকারকে স্থান করে দেওয়ার জন্য জুলাই আগস্টের বিপ্লব হয়নি। দেশের আইন শৃঙ্খলার অবস্থা কতটুকু খারাপ হলে একজন মানুষের উপর পরপর পাথর দিয়ে আঘাত করে সেই মানুষটাকে হত্যা করা হয়, এবং তাতেই ক্ষান্ত হয়নি, মৃত দেহের উপর বিভৎসভাবে লাফিয়ে লাফিয়ে আনন্দ উল্লাস করে। নিষ্ঠুরতার একটা সীমা থাকা উচিত। আওয়ামী সরকারের গত 16 বছরের সন্ত্রাস এবং তার পরিণতি থেকে এই রাজনৈতিক দলগুলা এখনো শিক্ষা নিচ্ছে না। তার মানে তাদের ভবিষ্যতেও কিন্তু আওয়ামী লীগের দিকেই যাচ্ছে। তাই সরকারকেও এর দায় দায়িত্ব নিতে হবে। দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীদেরকে উদাহরণস্বরূপ সাজার ব্যবস্থা করতে হবে, যেন বাংলাদেশে এহেন দুঃসাহস, নিকৃষ্ট কাজ করার
দুঃসাহস যেন আর কারণ না হয়। বিএনপি যেহেতু তার দলীয় শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারছে না, দলের উপরের লেভেলের নেতারা যেমন আমির খসরু, সালাউদ্দিন ইত্যাদি, তারা ভারতের সুরে দেশের স্বার্থের বিরুদ্ধে, জনতার স্বার্থের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। আর দলের নিচের লেভেলের অনেক কর্মীরা বিভিন্ন ধরনের অপরাধে সারা বাংলাদেশে জড়িয়ে গেছে। বিএনপি নেতৃত্বে এতটাই দুর্বলতা যে তারা বুঝতে পারছে না তারা ধীরে ধীরে বাংলাদেশের জনতার ঘৃণার পাত্রে পরিণত হচ্ছে। তাই সরকারকে দ্রুত এই ঘোষণা দেওয়া উচিত যে সকল রাজনৈতিক দল তাদের দলীয় শৃঙ্খলা যতদিন নিয়ন্ত্রণে না আনতে পারবে ততদিন কোনো নির্বাচন নয়। ডক্টর ইউনূস সরকারের দুর্বলতায় আজকে দেশের এই করুণ পরিস্থিতি। জুলাই ঘোষণার জন্য এই সরকার রাজনৈতিক দলগুলোর উপর নির্ভরশীল হয়ে তাদের দুর্বলতা আরো স্পষ্ট করেছে। এই দেশ কোনো রাজনৈতিক দলের নয়, বরং এই দেশের মালিক সাধারণ জনগণ। তাই সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর উপর নির্ভরশীল না হয়ে প্রয়োজনে গণভোটের ব্যবস্থা করুন। জনগণের ম্যান্ডেট নিয়ে সিদ্ধান্ত নিন। দেশ যেভাবে চলছে এভাবে একটা দেশ চলতে পারে না। একটা হুট করে নির্বাচন দিয়ে দিলেই কি বাংলাদেশ গণতান্ত্রিক হয়ে যাবে, সোনার বাংলাদেশ হয়ে যাবে? দেশের যেই করুণ অবস্থা আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনের মাধ্যমে কোনো সরকার গঠন করলেও সেই সরকার 6 মাস টিকতে পারবে না। যা আমি গত 5 বছর 6 বছর যাবৎ বলে এসেছি যে আওয়ামী লীগ এবং ভারত বাংলাদেশে যেই পরিমাণ অস্ত্র এবং টাকা পয়সা রেখে দিয়েছে, কোনো নির্বাচিত সরকারকে 6 মাসের বেশি স্থিতিশীল হতে দিবে না। ভারত চাইছে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসুক এবং আওয়ামী সন্ত্রাসীরাও চাইছে বিএনপি ক্ষমতায় আসুক, কারণ তারা জানে বিএনপির নেতৃত্বে ভয়ঙ্কর রকম দুর্বলতা এবং বিএনপির উপরের লেভেলের নেতারা ভারতের কাছে এবং আওয়ামী লীগের কাছে বহু বছর আগেই বিক্রি হয়ে গেছে। তাই বিএনপি ক্ষমতায় আসার পরে 6 মাস পরেই বিএনপিকে অস্থিতিশীল করে দিবে। অস্থিতিশীল করে দিয়ে 1 থেকে 1.5 বছরের মাথায় এমন পরিস্থিতির সৃষ্টি করবে যে বিএনপি বাধ্য হয় ক্ষমতা ছেড়ে দিতে এবং আবার নির্বাচন ব্যবস্থা করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে। আমি বহুবার বলেছি অস্ত্র উদ্ধারের কথা, কিন্তু কেউ কানে কথা তুলেনি। এখনো যেসব অস্ত্র উদ্ধার করা হচ্ছে মাঝে মাঝে আমরা দেখি সেই অস্ত্রগুলা রাস্তার টোকাইদের কাছে পুরনো আজেবাজে অস্ত্র, যেটা থেকে হয়তোবা গুলিও ছোড়া যাবে না। কিন্তু গত 16 বছরে আওয়ামী লীগ, সন্ত্রাসী আওয়ামী লীগ এবং ভারত মিলে যেই সকল অত্যাধুনিক অস্ত্র ভান্ডার বাংলাদেশে মজুদ রেখেছে তা কিন্তু উদ্ধার করা হচ্ছে না। একই সাথে অনেক বছর আগেই আমি ভবিষ্যৎবাণী করেছি যে স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরে সন্ত্রাসী আওয়ামী লীগের বহু সদস্য জামাত বিএনপিতে প্রবেশ করবে। সেটাও কিন্তু যার যার দলীয় দায়িত্ব সেটা পরীক্ষা এবং যাচাই বাছাই করা, এবং তারা এইসব দলে প্রবেশ করে দেশের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাবে, সেটাও কিন্তু নিজস্ব দলের দায়িত্ব। তাই আমরা যদি এখন থেকে সোচ্চার না হই, সচেতন না হই, সামনে বাংলাদেশের ভয়ঙ্কর বিপদ। আমি ছাত্র জনতাকে অনুরোধ করব, আপনাদের মাঝখানে একতা বজায় রাখুন। শুধু রাজনৈতিক দল গঠনের মাধ্যমেই বাংলাদেশের সমস্যার সমাধান হবে না। বাংলাদেশ এবং বাংলাদেশিদের স্বার্থে সকলকে জনমত তৈরি করে একত্রে থাকতে হবে। এই সরকারের উপর নির্ভরশীল হওয়া যাবে না, যেন যে কোনো প্রয়োজনে জুলাই আগস্ট 2024-এর মতো আবার সবাই একত্রে রাস্তায় জড়ো হতে পারে।
তাই এই জুলাই মাসে গত জুলাই আগস্টের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তাদের আত্মার বা রুহের মাগফিরাত কামনা করে এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করে বিএনপির ভারত ফেরত নেতা সালাউদ্দিন আহমেদ যেদিন জামায়াত ইসলামকে বলল জামায়াত ইসলামের সাথে জোট করার প্রশ্নই আসে না, দুয়ার খোলা এনসিপির জন্য। কারণ এনসিপির তারুণ্যের কাছে বিশাল গ্রহণযোগ্যতা। সালাউদ্দিন জানেই না শিবির মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছে, এনসিপির চাইতে কম নয়। শিবিরের লড়াই, সংগ্রাম, সততা এবং অত্যন্ত দক্ষ সাংগঠনিক ক্ষমতা সবকিছুই মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছে। কিন্তু আল্লাহ তাআলার কি নির্মম পরিহাস, কি প্রতিশোধ! খেয়াল করেছেন? বিএনপি কিন্তু এবার আল্লাহর প্রতিশোধের নিচে পড়ে গিয়েছে। এখান থেকে তাদের কাটিয়ে ওঠা এত সহজ নয়, অনেক কঠিন হবে। কারণ হলো কি, আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন, এনসিপির নেতা বিএনপি যখন বদদোয়া নিছে, বিএনপি কিন্তু অভিশাপ নিছে, জনতার অভিশাপে বিএনপি। দেখেন, জামায়াত ইসলাম তো মুসলিম দল, এনসিপিও তো মুসলিম। জামায়াতকে বললো এদের সাথে জোট করার প্রশ্নই আসে না। জোট করবি না, এটা ওপেন বলার দরকার আছে। বেড়া, তোদের সাথে তো জামাতের জোট নাই, আপনাদের সাথে জোট নাই জামাতের। এখন এনসিপি করলো যে আমাদেরকে লোভ দেখিয়ে লাভ নেই, পদের লোভ দেখিয়ে, সুযোগ সুবিধার লোভ দেখিয়ে কোনো লাভ হবে না। সালাউদ্দিনকে কিন্তু প্রত্যাখ্যান করে দিয়েছে, টোকা মেরে ফেলে দিয়েছে। হ্যাঁ, সালাউদ্দিন আগের দিন জামায়াতকে একটু অপমান করার চেষ্টা করেছে, পরের দিন নিজেই অপমানিত হয়েছে। আর আল্লাহ তাকে জাতির সামনে এত বেশি অপমানিত করেছে, যা খুবই বিস্ময়কর। দেখেন, এই যে মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে, মিটফোর্ডের ঘটনা বিএনপিকে অপমান করে নাই, বিএনপি অপমানিত হয় নাই, জামায়াতকে অপমান করার চেষ্টা করছে। এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে, বিএনপি তো ক্ষমতায় আসতে পারবে না, ক্ষমতা আসার সম্ভাবনা কমে গেছে। বিএনপি খুবই সম্ভাবনা কম তারা যে ক্ষমতা আসতে পারবে, এটা কোনো সম্ভাবনা আছে? দেখেন, আপনারা দেখেছেন এটা কতটা সঠিক আমি খুব ভালো করে জানি না। এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে অপমান করেছে, এটা এআই নির্মিত, অনেকের ধারণা, আমারও ধারণা তাই হয়েছে। কিন্তু দেখেন, এত খারাপ সময় গেছে বিএনপি কি কখনো এই পরিস্থিতিতে গেছে যে খালেদা জিয়াকে কেউ অপমান করতে পারছে? করছে ছাত্রলীগের ছেলেরা, প্রেসিডেন্ট জিয়াকে করছে ছাত্রলীগের ছেলেরা, তার মূর্তি ভাঙছে, আবক্ষ ভাঙছে, তার ছবি পড়াইছে, খালেদা জিয়ার ছবি পড়াইছে, তারেক রহমানকে পা দিয়ে মারাইছে। কিন্তু এখনো আইসা বিএনপি কি এটা ব্যর্থতা মনে হয় না? ব্যর্থতা কেন? দেখেন, কোন জিনিসটা তারা কন্ট্রোল করতে পারছে। সবচেয়ে একটা সহজ জিনিস পারে নাই তারা, সেটা হলো এই যে আমাদের এনসিপি নেতাদের কাছে, ধরেন তারা খুব বেশি মুক্তিযোদ্ধা করে, যদিও হাসিনা পালাইছে, লুটপাট, মুক্তিযোদ্ধা মানে লুটপাট, খুন, মিথ্যা, এরা এটাই দেখাইছে আমাদের সামনে, তাই না? কিন্তু দেখেন, এরা মানে জামাতকে, ঠিক আছে জামাতের সাথে জোট করবি না, এনসিপির সাথে তোদের সমস্যা করবে। এনসিপির লোকদের বিরুদ্ধে কথায় কথায় বলা, তাদের চরিত্র হনন করা, তারপরে তাদের সাথে বিএনপির দূরত্ব তৈরি করা, এটা কিন্তু পরিকল্পিত। বিএনপির যারা ব্যর্থ নেতা বা ভারতপন্থী, এরাই তো ব্যর্থ আছে, ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছে। এরা কিন্তু ক্রমেই এনসিপির সাথে, জামাতের সাথে দূরত্ব তৈরি করে রাখছে। কারণ এদের সাথে যদি বিএনপির একটা এলাই হয়, তাহলে তো আর এদের ক্ষমতা যাওয়া কেউ আটকাইতে পারবে না। এখন ধরেন বিএনপি ক্ষমতায় যাবে, এরা শান্তিতে থাকতে পারবে? ক্ষমতায় টিকারের যোগ্যতা থাকবে না এরা। এতে আমি চিন্তা করি 5-7 মাসের মধ্যে এরা পালায় যায় কিনা। বিএনপি যদি ক্ষমতায় আসেও 5-7 মাসের মধ্যে এরা পালায় যেতে পারে। বিসমিল্লাহ। তো এই যে এই পরিস্থিতিতে দূরত্ব তাদের বেড়েই চলছে। দুদু কেন এনসিপি নেতাদের বিরুদ্ধে বলে?
মির্জা ফখরুল কেন এনসিপি নেতাদের বিরুদ্ধে বলে? আপনার মির্জা আব্বাস কেন এনসিপি নেতাদের বিরুদ্ধে বলে? দূরত্ব তৈরি কর, তোমার কি অবদান আছে? একজন খালেদা জিয়ার মতো আইকনিক নেত্রীকে তোমরা মুক্ত করতে পারো নাই, পারছ? হ্যাঁ, ছোট লোকেরা। বিএনপিতে আসলে নেতা নাই তো, ছোট লোকে ভরপুর দলটা সত্যিকার অর্থে। এইদের সাথে থাকতে থাকতে তারেক জিয়াও সেরকম হয়ে যাচ্ছে। তারেক জিয়ার আইকনিক চরিত্র হারাই গেছে। আগের যে তারুণ্যদীপ্ত এমার্জিং একটা লিডারশিপ ছিল, অবশ্য 60 বছর হয়ে গেলে মানুষ আর মানুষের সাথে পালসের সাথে রিলেট করতে পারে না। তারেক জিয়া এখন তারুণ্যের সাথে রিলেট করতে পারছে না। 2002 সাল 3 সালে যেটা পারতো, এখন এটা তারেক জিয়া আর পারছে না। তারেক জিয়া সেখানেই রয়ে গেছে, 3, 4, 5 রয়ে গেছে। আর সেই জায়গা এখন দখল করে নিচ্ছে হাসনাত আব্দুল্লাহরা। আসলে কি হাসনাত আব্দুল্লাহদের সাথে বিএনপির সম্পর্ক হলে সমস্যা কোথায়? ধরেন এনসিপির 40 জন নেতাকে যদি বিএনপি নমিনেশন দেয়, সাপোজ দিত, এখন আর সম্ভব না, তাহলে বিএনপির 40 জন লোক নমিনেশন পাইতো না, তাই না? আবার এনসিপির ধরেন 5 জন লোককে মেয়র দিত, তাহলে বিএনপির 5টা লোক মেয়র হইতে পারবে। এরাই আপনার বিএনপির বিরুদ্ধে কথা। ধরেন রুমিন ফারহানার আসনে এনসিপির একজন বড় নেতা আছে, আমি বললাম, এখন সেখানে যদি তারেক রহমান তাকে নমিনেশন দেয়, রুমিন ফারহানা নমিনেশন পাবে না। ধরেন এটাকে সব বাস্তব বলতেছি, তাদের নাম বলতেছি না। শামসুজ্জামান দুদুর এলাকায় এনসিপির বড় নেতা আছে, এখন তাকে যদি নমিনেশন দেয়, তাহলে শামসুজ্জামান দুদু নমিনেশন পাবে না। সিলেটে বিএনপির নেতা গাউস আছে, সেখানে যদি এনসিপির কোন নেতাকে নমিনেশন দেয়, তাহলে গাউস কি নমিনেশন পাবে না। তাহলে এরা তো বিরোধিতা করবে এনসিপি কে গালি দিবে, দূরে সরাই রাখবে। তারপরে এনসিপিও একটা কথা বলবে তারেক রহমানকে তুলে, তখন তারা বলবে দেখেন আমাদের তারেক রহমানকে বলবে দেখেন আপনাকে ধরে গালি দিয়েছে। বুলুর এলাকায় এনসিপির নেতা কে আছে বলেন, চিনেন? কত বড় নেতা। এখন সেখানে যদি এনসিপির ওই নেতাকে বিএনপি নমিনেশন দেয়, তাহলে বুলু কি নমিনেশন পাবে? বুলু তো এনসিপি লোকদের বিরোধিতা করবেই। এটাই হলো ফ্যাক্টর। এরা ইচ্ছাকৃতভাবে দূরত্ব তৈরি করে রাখছে এনসিপির সাথে, যেন তাদের স্বার্থের আঘাত না ঘটে। তবে লাভ কি? এনসিপির কাছে প্রত্যাখ্যাত হচ্ছে, সম্মান হারাচ্ছে। এনসিপির একটা কথা এখন বাইবেলের মতো মানুষ বিশ্বাস করে। প্রথম আলোর কথা বিশ্বাস করে না, চ্যানেলের কথা বিশ্বাস করে না মানুষ, পত্রিকার কথা বিশ্বাস করে না। তারেক রহমানের কথা আস্থা নাই। তারেক রহমানের কোন কথাটা আপনি কোট করেন বলেন তো? তারেক রহমানের এই কথাটা ভাল লাগছে? কোনো কথা নাই, লামসাম কথা বলেছে। এই যে এখন কি বলবে, যে মাথা ফাটায় ফেলাইছে, যে বলবে যে এটা সরকারের দোষ। মির্জা ফখরুল তো অলরেডি বলছে। তো নাহিদের কাছে, হাসনাতের কাছে, সার্জিসের কাছে, মাসুদের কাছে বিএনপি প্রত্যাখ্যাত। বিএনপি কে উড়িয়ে দিয়েছে তারা, পাত্তাই দেয় নাই সালাউদ্দিন আহমেদ। তাহলে বিএনপির সময় কি শেষ হয়ে আসলো? ভাবতে হবে নতুন সামনে কি আছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি ব্যক্তিগতভাবে অনেকের অনেক ইয়া থাকে, আমার কোথাও কোনো শাখা নাই, ইটস অনলি মি। আমি মাঝে মাঝে আমার সোর্স যারা আছে তাদের সাথে কথা বলে আমি চেষ্টা করেছি, স্পেশালি শেষের দিকে সেনাবাহিনী কিভাবে মুভমেন্ট করে এটা বলার জন্য, এবং আমি চেয়েছি শেখ হাসিনার পতন হোক, সেটাই চেয়েছি। আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে এই যে আন্দোলনটা ছিল, যে বিএনপি যেন এই আন্দোলনটায় নেতৃত্ব দেয় শেখ হাসিনার পিছনে। আমি তখন দেখছিলাম, সরি আমি একটু ব্যাকগ্রাউন্ড পিছন থেকে শুরু করবো, মানে যেহেতু আমার একটু সময় আছে। তখন আমি একটা জিনিস খেয়াল করতেছিলাম, যে যখনই বিএনপি কোনো আন্দোলনের ডাক দেয় বা ফিউচারে কিছু একটা হবে, এবং প্রত্যেকটা দেখা যায় যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ডিজিএফআই এনএসএ আগের থেকে জেনে যায় এবং সেই অনুযায়ী তারা কাউন্টার ব্যবস্থা গ্রহণ করে এবং আন্দোলনটা সফল হয় না। এটা হওয়ার পরে আমি বেশ কিছু সিনিয়র অফিসারদের, সিনিয়র মিলিটারি এবং সিভিলিয়ান যারা আগে বিএনপি করতো তাদের সাথে কথা বলে যেটা জানলাম, যে
তারা ইচ্ছা করলেই তারেক জিয়ার সাথে দেখা করতে পারে না। লন্ডনে অনেক সিনিয়র অফিসিয়াল যারা বিএনপির সাথে জড়িত ছিল, মিনিস্টার লেভেলে ছিল, অনেক হাই অফিসিয়াল ছিল, তারা গিয়ে দেখা করতে পারে না, এবং তার কিছু লোকজনকে পার হয়ে যেতে হয় এবং তারা ওই পর্যন্ত যেতেই দেয় না। তখন এর সাথে আমি একটা জিনিস মিলাইলাম যে এখন পর্যন্ত লন্ডনে মানে ডিজিএফ এর একটা কাভার্ড পোস্টিং আছে, ব্রিগেডিয়ার জেনারেল ডিএ, ডিফেন্স অ্যাটাশে। যতজন পরপর 5 জন ওখানে ছিল, 5 জনই ওখানে ফেরত এসে মেজর জেনারেল হয়েছে। এটা কিন্তু একটা মানে চোখে পড়ার মতো। এর মানে একটাই, আমি বিভিন্ন জায়গা থেকে কথা বলে যেটা জেনেছিলাম যে তারা এমন একটা কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করেছে যেটাতে ইচ্ছা করলে তারেক জিয়ার সাথে 1-to-1 কমিউনিকেশন বা তারেক জিয়া যে ডিসিশনটা নিচ্ছে সেই জিনিসটা তারা জেনে যাচ্ছে আগে থেকে। সো আমি একজন সিনিয়র বিএনপি সদস্যকে জিনিসটা আমি শেয়ার করেছিলাম যে দেখেন, আপনাদের এখানে বোধহয় কোনো একটা সমস্যা হচ্ছে। এখানে প্রতিবারই যখন যাচ্ছে আমার মনে হয় যে সেফ সাইডে থাকার জন্য তারেক জিয়ার আশেপাশে যারা আছে তাদের একটা সিকিউরিটি ভেরিফিকেশন করা উচিত। সিকিউরিটি ভেরিফিকেশন মানে হচ্ছে তাদেরকে একটা ফর্ম দেওয়া হবে, তারা কোথায় কোথায় কাদের সাথে যোগাযোগ আছে, তাদের ফ্যামিলি হিস্ট্রি এমন মানে এর সাথে কোনো কানেকশন পাওয়া যায় কিনা। নর্মালি যেটা হয় এই রুটিন কোয়েশ্চেনিং এবং আদার থিংস এর মধ্যেও অ্যাকচুয়ালি কোনো একটা আনওয়ান্টেড কোনো কিছু থেকে বেরিয়ে আসে, এটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছে যে বেরিয়ে আসে। সো একটা ইটস নট দ্যাট আমি বলছি যে আমি ওয়েটিং করতেছি, বাট সাম প্রফেশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা যার বিএনপির ভিতরে অনেক এক্সপিরিয়েন্স লোকজন আছে তাদের দিয়ে সিকিউরিটি ভেরিফিকেশন করে। এই করলে যেটা হবে সেটা হচ্ছে যদি এর মধ্যে কোনো মোল থাকে, কেউ ইনফরমেশন পাস করতেছে, তাহলে এটা ধরা পড়বে। হ্যাঁ, উনি তারেক জিয়ার সাথে আমি যেটা ফিডব্যাক পেয়েছি তার সাথে কথা বলেছেন। আই এম রিয়েলি সরি এটার জন্য কেউ অফেন্ডেড ফিল করেন, কারণ বর্তমান পরিস্থিতিতে এই জিনিসটা আমাকে বলতে হবে করার জন্য, সেটা হচ্ছে লোকজনকে ভালোভাবে বোঝার জন্য। তারেক জিয়া বলছে যে না, এরকম তো হওয়ার কথা না, এরকম এখানে যারা আছে সবাই বিশ্বস্ত। ওকে, নর্মালি একজন মানে আমি বলতেছি যার অভিজ্ঞতা, আমি তারেক জিয়াকে বলবো যে তার অভিজ্ঞতা কম, অভিজ্ঞ একজন লোক প্রথমেই বুঝবে যে আমার অর্গানাইজেশনটাকে আমাকে ডিফেন্ড করতে হবে। সো এই সন্দেহটা যখন আসছে তখন লেটস হ্যাভ এ সিকিউরিটি ভেরিফিকেশন। আমি সবার কনফিডেন্ট যে কারোর এগেইনস্ট হবে না, কিন্তু এই সিকিউরিটি ভেটিংটাই হইতে দেয় নাই। এর আগে আমি আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে ওইটা নিয়েছিল, সেটা মশিউর রহমান মামুন, যেটাকে নাগরিক টিভি নাজমুস সাকিব ইন্টারভিউ নিয়ে একটা বিশাল হিরো ভিকটিম অফ অ্যাকচুয়ালি তাকে পাঠানো হয়েছিল তারেক জিয়ার কাছে যাওয়ার জন্য, এইটা তারা মেনে নিয়েছিল। আমি বলতে চাচ্ছি যে গত 16 বছর 17 বছর ফ্যাসিস্ট সময়ে বিএনপিকে একবার নির্বাচনের নিচে, একবার নির্বাচনের বাইরে রাখছে, একবার মোট কথা হচ্ছে আওয়ামী ইন্ডিয়ান তারা যেভাবে অ্যাডভাইস করেছে সেভাবেই তাদের প্রতিবার ট্র্যাপে করেছে। হ্যাঁ, এখানে বলতে পারেন বিএনপির এখানে কি দোষ, তারা ডিসিশন এইটা নিলে ওইটা হইতো, এইটা নিলে হইতো, বাট মোদ্দা কথা হচ্ছে এই গত 16 বছরে এবং পরবর্তী আরো 1 বছর 17 বছরে যতগুলো ডিসিশন বিএনপি নিয়েছে অল আর রং। এটার রেসপন্সিবিলিটি তারেক জিয়াকে নিতে হবে। অল আর রং, অল আর রং, ফুল স্টপ, অল আর রং। তারা প্রথমেই জেনারেল ওয়াকারকে রাখার জন্য মত দিয়েছে, চুপ্পুকে রাখার জন্য মত দিয়েছে, এটা আপনারা সবাই জানেন। এখন এই যে মত দিয়ে তাদেরকে রেখে দিয়ে এখন আপনারা মারাটা খাচ্ছেন, এই যে বর্তমান সিচুয়েশনটা হচ্ছে বিএনপিকে মারাটা খাচ্ছে। এখন আপনি বলতে পারেন হ্যাঁ, তারা তো চাচ্ছে আওয়ামী লীগের বিএনপিকে আনার জন্য, অফকোর্স বিএনপিকে আনার জন্য, ইয়ারাও চাচ্ছে বিএনপি আনার জন্য। বিএনপি আওয়ামী লীগ বিএনপির লোকজনের সাথে কথা বললে বুঝবেন বিএনপি, কিন্তু স্ট্রং বিএনপি না।